টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের হাওয়ায় নানান রকম গুজব কিন্তু ছড়িয়ে আছে। কোনটি সত্য কোনটি মিথ্যে এটি যাচাই করাও খুব কঠিন হয়ে যায়। সে কারণে আজকে আমরা এমন কিছু বিষয়, বিশেষ করে এমন একটি বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি যে সেটির আইনগত দিক নিয়েও আমরা কথা বলবো আজকে। তবে মূল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে গ্রিন কার্ড সাথে না থাকলে আইস গ্রেপ্তার করছে, এমন খবরও কিন্তু আছে। এটি আর কোনো হাওয়াই ভাষা খবর না, এটি বাস্তব। তো গ্রিন কার্ডধারীদের জন্য বিশেষ সতর্কতা। এটি কোনো ভয় বা ভীতি ছড়ানোর জন্য নয়, সতর্কতা বা সচেতন হওয়ার জন্য আজকের আলোচনা। একই সাথে আমরা যেটি বললাম যে বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে অনেক কিছু যেটা হাওয়ায় ভাসছে, তেমনি একটি আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন সিটিজেনকে এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয়নি। এটিও আদৌ আসলে ঘটনা কি, এর আইনগত ভিত্তি কী আছে সেটি নিয়েও আমরা কথা বলবো। এবং হাতে যদি আমাদের সময় থাকে তাহলে সিটিজেনশিপ পরীক্ষার জন্য আবেদন করার জন্য এখনই উত্তম সময়, এই বিষয়টি নিয়েও আমরা ব্যাখ্যা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-309-307, সরি আমি আবার বলছি 646-309, আমি আবার বলছি 646-307-9828। আমি দুঃখিত কিন্তু এই নাম্বারটি ভুল বলার জন্য। তারপর আবার বলছি 646-309-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ইয়েসকেউ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। স্বাগত অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে ইমিগ্রেশন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটু যে ধরনের কথাবার্তা বা একটু বাড়াবাড়ি যদি আমরা বলি, বাংলা ভাষায় যদি বলি, অনেকেই বলে থাকেন। তো আসলে কি আদৌ বাড়াবাড়ি কিনা আমরা জানি না, কারণ প্রত্যেকে তো চাইবে যে যার ঘরটাকে ঠিক রাখার জন্য, আমরা ব্যক্তি পর্যায়ে যদি বলি। কিন্তু যে বিষয়টি হচ্ছে সেটি আসল ঘটনা যা হচ্ছে তার থেকে উড়ো খবরটাই বেশি হচ্ছে। দেখা যাচ্ছে যে ফেব্রিকেটেড হচ্ছে অনেক কাহিনী, যা নয় সেটাও হচ্ছে। আমরা সঠিক বলতে পারি না কাহিনী সঠিক কি বেঠিক, হয়তো সঠিক হতেও পারে, কিছু হয়তো সঠিক, যতটুক না সঠিক তার থেকে গুজবটা বেশি হয়। এরকমও যে হচ্ছে না তা নয়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে আমরা ইতিমধ্যে এটি আগে কথা বলে আমরা গ্রিন কার্ডের বিষয়টি আসবো, যে একজন বাংলাদেশি নাগরিক এয়ারপোর্ট থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি, এমন একটি খবর আছে। তিনি সিটিজেন। তা একজন সিটিজেন যিনি হয়ে গেছেন, তাকে কি আদৌ ঢুকতে না দেওয়ার কোনো কারণ থাকতে পারে? তাহলে এর পেছনে কি কারণ আছে? যদি ঘটনা তাই হয়ে থাকে, এর আইনগত ব্যাখ্যাটা কি আছে আপনার কাছে, একটু ব্যাখ্যা করুন। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। এটা হচ্ছে শিক্ষামূলক একটা অনুষ্ঠান। আমি সবসময় বলে থাকি, আমাদের যে কথাগুলো বলি এটা কোনো লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছি না আপনাদেরকে, তবে আমি হাইপোথেটিক্যাল ঘটনাগুলো বলছি। সাধারণত যে কথাটা ভেসে বেড়াচ্ছে, আমাদের বাংলাদেশের কমিউনিটিতে একজন নাগরিককে এই দেশে ঢুকতে দেওয়া হয় না, আমেরিকান সিটিজেনকে আমেরিকাতে ঢুকতে দেওয়া হয় নাই। যেই ভদ্রলোক সাংবাদিক জিনিসটা প্রকাশ করেছেন সে এলাকার নামও দিয়ে দিয়েছে এবং ব্যক্তির নামও দিয়েছে, সেটার বিষয় না। আমি ঘটনার সত্যতা নিয়ে কোনো আমি প্রশ্ন করব না এবং উত্তরও দেব না, যেহেতু আমার নিজস্ব ক্লায়েন্ট না এবং আমি এই ঘটনাটা জানি না। ওইটা যে সাংবাদিক লিখেছে তার কাছে ডেফিনেটলি তথ্য প্রমাণ সহই সে লিখবে, নাহলে সাংবাদিকতা তার জবাব সে দেবে। যেই
কারণে একজন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। আপনারা খুব ভালোভাবে শুনবেন, যদি কেউ আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার যোগ্য না হয়ে থেকেও গ্রিন কার্ড পেয়ে থাকে এবং পরবর্তীতে সে নাগরিক হওয়ার যোগ্য না হয়েও নাগরিক পেয়ে থাকে, তখন তার নাগরিকত্ব কিন্তু আসলে বৈধভাবে প্রাপ্ত হলো না। তার ক্ষেত্রে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তাকে কেস করা হবে, তার নামে তাকে অ্যারেস্ট করা হতে পারে, তাকে ডিটেনশনে রেখে জেলে রেখে তারপরে শুনানি হবে। কাহিনীর সত্যতা তাকে ডিন্যাচারালাইজেশন করাটা খুবই একটা ইজি প্রসেস। যদি এরকম ক্ষেত্রে অনেককে ঢুকতে দেওয়া না হতে পারে, কোন ক্ষেত্রে হইতে পারে আমি হাইপোথেটিক্যালি বলছি, উদাহরণস্বরূপ বলছি। ধরেন একজন ব্যক্তি মিস্টার এক্স, তার হয়তো ভিন্ন নামে আমেরিকায় এসেছিল, যেটা অতীতে 20-30 বছর আগে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপডেটেড ছিল না, কিন্তু এখন এই পেপার ফিঙ্গারপ্রিন্টটা ডিজিটালাইজ হওয়াতে করছে কি, তারা যখন ওই ব্যক্তি যদি ভিন্ন নামে ডিপোর্টেশন থেকে থাকে, সে হয়তো এটা বলে নাই সরকারকে, যখন অ্যাডজাস্টমেন্ট করে বা কোনোভাবে গ্রিন কার্ড পায় সে হয়তো ঘটনা সে গোপন রেখেছে, আমি নামে কেউ ছিল না, তখন তাকে যদি ধরা হয়, ধর মিস্টার এক্স, সে হয়তো মিস্টার ওয়াই নামে অলরেডি ডিপোর্টেড, এখন সে এক্স হিসাবে সে গ্রিন কার্ড পেল, সিটিজেনশিপ পেল, তখন তাকে কিন্তু যদি পোর্ট অফ এন্ট্রি ধরা হয়, দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট কোনো সময় যদি নেয় বা রেটিনা যদি তারা চেক করে, দেখা যাবে মিস্টার এক্স এবং ওয়াই একই ব্যক্তি, তখন কিন্তু আপনি টেকনিক্যালি মিস্টার এক্সকে, যা এক্স আর ওয়াই একই ব্যক্তি, এক্স ডিপোর্টেড, এক্স হচ্ছে আমেরিকান সিটিজেন, ওয়াই হচ্ছে ডিপোর্টেড, এখন তাকে হয়তো তাকে নিয়ম মাফিক যদি সিস্টেমেটিকলি আসা তাকে এখানে গ্রেফতার করবে, অ্যারেস্ট করবে, তাকে অ্যারেস্ট করে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, যেসব কোর্টের ক্ষমতা আছে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ তারা বলবৎ করে, মানে তারা ব্লক করে দিতে পারে যে কোনো প্রেসিডেন্ট আদেশ, ওই কোর্টের অধীনে তাকে শুনানি হবে। এগুলো তো আর প্রমাণ লাগে না, এগুলো আপনারা যখন চোখের রেটিনা যখন মিলে যায় এবং ফিঙ্গারপ্রিন্ট যখন মিলে, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না, সে দোষী, সে বলতেছে সে দোষী, তখন তাকে জেলে রেখে ডিন্যাচারালাইজ করে তাকে দেশে ফেরত পাঠাতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা একটা অপশন দিয়ে থাকে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে গ্রিন কার্ডের ক্ষেত্রে, যদি গ্রিন কার্ড কেউ অ্যাবান্ডন করে, যদি গ্রিন কার্ড নিয়ে কেউ পারমিশন ছাড়া 1 বছরের বেশি আমেরিকার বাইরে থাকে অথবা 2 বছরের বেশি থাকে, এবং যদি আমেরিকা এটা অনেক সময় দেখা যায় 3 বছর বাইরে থাকলো, তারা কিন্তু ঢুকে পড়েছে প্যান্ডামিকের পরে, অফিসার খুব সদয় ছিল, এক্সাম্পলস আর নট, আই মিন এক্সেপশনস আর নট এক্সাম্পলস। সো এই ক্ষেত্রে ঢুকে পড়ে, এটা কোনো উদাহরণ হতে পারে না, হয়তো ভালো অফিসার ছিল, ঢুকতে দিয়েছে, ওভারলুক করেছে। যদি কেউ গ্রিন কার্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে বাইরে থাকে, ধরুন 1 বছর বেশি গ্রিন কার্ড নিয়ে বাইরে থাকলো, তখন কিন্তু তাকে পোর্ট অফ এন্ট্রিতে তাকে বলা হবে, তোমাকে আমরা 2টা অপশন দিলাম, হয় তুমি গ্রিন কার্ড বাতিল করে, তুমি গ্রিন কার্ড অ্যাবান্ডন করো, স্বেচ্ছায় ত্যাগ করো গ্রিন কার্ড, অথবা গ্রিন কার্ড আমরা রেখে দেবো, তুমি কোর্টে পাঠিয়ে দিলাম তোমাকে। স্বেচ্ছায় ত্যাগ করলে তাকে গ্রিন কার্ডে চলে আসবে, সে একটা ফর্ম ফিল আপ করে চলে যাবে, অ্যাবান্ডন করলো গ্রিন কার্ড, সে চলে যাবে, তাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেবে। আর যদি স্বেচ্ছায় অ্যাবান্ডন না করে, তার গ্রিন কার্ডটা বাতিল করে, অফিসিয়ালি বাতিল করে তাকে কোর্টে পাঠিয়ে দেবে। তো এই অপশন 2টা দেওয়া থাকে। এই ক্ষেত্রে এমনও হতে পারে যে এরকম ঘটনা ঘটে থাকে যে পাসপোর্টধারীর ব্যাপারে তাকে হয়তো বলা হয়েছে তুমি কি জেলে যেতে চাও, যদি এরকম হয় তাকে ওই পরিস্থিতি ব্যাখ্যা করছে কি হইতে পারে, তুমি কি তোমার কি চাও আমি তোমাকে জেলে নিয়ে যাই, গিয়ে নাগরিকত্ব বাতিল করি, নাকি তুমি জেলে না গিয়ে রিটার্ন ফ্লাইটে চলে যাবা, পাসপোর্টটা জমা দেয়া, বা পাসপোর্টটা ক্যান্সেল করে দেবে, পাসপোর্ট নিয়ে এসে আসতে পারবে না। সো এগুলা ঘটনা যে ঘটবে না এমন কোনো বলা যাচ্ছে না, এবং আমি সবসময় বলি এক্সেপশনস আর নট এক্সাম্পল। অনেকে এইরকম নাম ব্যবহার কিন্তু চলে আসছে, যাচ্ছে, ধরা পড়ে না। আমি একটা সত্য ঘটনাই বলছি, এটার প্রেক্ষিতে সত্য একটা ঘটনা বলছি, যে ঘটনা আমি আমার প্রত্যক্ষ ক্লায়েন্ট যারা আমার কাছে পরে আসছে, ঘটনা ঘটার পরে আমার কাছে আসছে, আমার ব্যক্তিগত ক্লায়েন্ট না, ঘটনা ঘটার পরে আমি অ্যাডভাইস দিতে আসছে। একজন লোক, আমি নাম বলতে চাচ্ছি না, নাম বলবো না কখনো, মিস্টার এক্স হিসাবে সে আমেরিকায় ঢুকলো আগে, তারপরে ঢুকার পরে এক্স পাসপোর্টে ঢুকার পরে সে ওয়াই একটা পাসপোর্ট বানায় সে অ্যাসাইলাম অ্যাপ্লাই করলো, বাস্তব ঘটনা। অ্যাপ্লাই করার পরে 2 বছর পরে সে অ্যাসাইলাম উইথড্র না করে দেশে চলে গেছে, আপনার থাকার দরকার না, এই নাম তো কেউ জানে না, ওয়াই নামে তো কিছুই হয় নাই, সে দেশে চলে গেলো। আবার সে এক্সের নামে যদি ভিসা ছিল, এক্স নামে সে আবার আমেরিকায় ঢুকলো।
আবার আসার পরে তো তারা কিন্তু ধরতে পারে না, যেহেতু ওই সময় ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল ছিল না, ধরতে পারে নাই। তখন তাই করছে, তারপরে তার ফ্যামিলি পিটিশন এসে গ্রিন কার্ডটা পেয়ে গেল। গ্রিন কার্ডের 5 বছর মেয়াদে যে নাগরিকত্ব অ্যাপ্লাই করার পর নাগরিকত্ব সে পাস করার পর তাকে বলছে ডিসিশন ইজ নট মেড ইয়েট, সো ডিসিশন দেওয়া হয় নাই। তখন 2 মাস পর থেকে আবার এই সময় তাকে ডিসিশনের আগে থেকে জিজ্ঞেস করেছিল তোমার কোনো হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেম বিফোর, সে বলছে না। তখন তারা কম্পিউটারে ঘুরায় বললো যে তুমি তো মিস্টার এক্স এবং তুমি তো মিস্টার ওয়াই, এটা কি সত্য? কয় হ্যাঁ এটা সত্য। তখন সে কিন্তু লাইক করলো কয়বার? প্রথম এমবেসিতে ভিসা নেওয়ার সময় লাইক করছে, মিথ্যা বলেছে। সিটিজেন গ্রিন কার্ড নেওয়ার সময় লাইক করলো, আবার এখন সিটিজেন নেওয়ার সময় লাইক করলো। তার উচিত ছিল সব কিছু ডিক্লেয়ার করে সে যদি সিটিজেন হতো তখন তার কোনো সমস্যা হতো না। সে যদি ডিক্লেয়ার না করে সে ওই নামটা রেখেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে, তখন তাকে বলা হচ্ছে তাকে দেওয়া হবে না, যেহেতু সে মিথ্যা বলেছে। সেই ভদ্রলোক করলো কি, কোন থার্ড পার্টি কারো কাছে গেছে, বুদ্ধি দিয়েছে তা আপনি আপিল করেন। সে যেহেতু বুঝতেই পারছে তার দুর্বলতা এখানে, সে মিথ্যা বলেছে, আপিল করার প্রয়োজন ছিল না, সে ইচ্ছা করে আপিল করলো, টাকা দিল। লয়ার তো ভালো মন্দ দু ধরনের আছে, আপনারা বুঝতেছেন। তাকে বললো আপিল করলো, সে করার পরে তার যথারীতি দিনে আসলো, তার গ্রিন কার্ড বাতিল, কোর্টে পাঠিয়ে দিচ্ছে কেস। তো এগুলা এইটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখন যদি আমরা বলি আপনি এই দেশে সরকারকে আপনি ব্লেম দিতে পারবেন না, কারণ এগুলো আমি সবসময় বলি যে ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো আইন আসলে বানাচ্ছে না, এক্সিস্টিং আইনগুলাই সে শুধু বলছে যে প্রয়োগ করো। যেমন আপনি এখন একটা কথা বলছিলাম, নিউ ইয়র্ক সিটিতে যে আমাদের যে হগান যে করবে, যে আপনার টম হগান যে হোমল্যান্ড সিকিউরিটি, সে বলছে আইস দিয়ে ফ্লাড করে দেবে। কেন ফ্লাড করবে? কারণ তারা চাইছিল যে জেল যারা দাগি আসামি যারা, তাদেরকে শাস্তি ভোগ করার পরে তারা যেন আইসে তারা ধরতে পারে। নিউ ইয়র্ক সিটি স্যাংচুয়ারি ল বলছে না, ওরা বললো না আপনি কোনো আমরা আমাদের কাউকে ধরতে দেওয়া হবে না। দ্যাট মিনস ক্রিমিনালকে আমরা রাস্তায় ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু জনগণের জন্য খারাপ, এটা তো কেউ আমরা চাই না। কিন্তু আমাদের নেতা, আমাদের যে জনপ্রতিনিধি যাদেরকে নির্বাচিত করছি, তারা আমাদেরকে সাধারণ লোকদেরকে বিপদে ফেলে দিচ্ছে। এখন এটার কারণে তারা জেলে যেতে পারতো, জেলের থেকে নিয়ে যেতে পারতো, ডিটেনশন থেকে যে অপরাধীগুলো নিতে পারতো, তারা কিন্তু আর ওই জনসম্মুখে আইসের লোক আসতো না। এখন আমি শুনে হবেন, মানে হাসি আসে এক সময়, এক লোক ভদ্র বলেন মইন ভাই স্যার আমাকে বরফ থেকে কল আসছে। আমি আসছি বরফ আবার কি বলে? মানে সে আইস বলতে, আইস হচ্ছে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট, সে আইস বলতে সে ভয় পাচ্ছে, তার কথা নাকি রেকর্ড হয়। স্যার আমার বরফ থেকে কল আসছে। আমি তো আসছি যে বরফ থেকে কল কেমন আসে? বরফ বুঝছেন, এটা ইংলিশ করেন। আমি দেখলাম আইস, কয়তো আপনি তো ইমিগ্রেশন করেন, বুঝেন না ইংলিশটা কইরা। তখন আমি বুঝলাম সে আইস তার থেকে চিঠি আসছে। সো মানুষ এত শঙ্কিত এখন বিভিন্ন কারণে, এবং সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করা হচ্ছে। আমি আপনাদেরকে দ্বিধাহীনভাবে বলতে চাই, যদি আপনারা প্রতারণা বা মিথ্যার আশ্রয় না নিয়ে গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমেরিকা ইজ ইয়োর কান্ট্রি, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই আপনাকে বের করার যদি আপনি অন্যায় না করেন। কিন্তু আর সিটিজেন হওয়ার পরে যদি আপনি অন্যায় করেন, প্রেসিডেন্টের ক্ষমতা নাই আপনাকে বের করার, যদি আপনি আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র না করেন। আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমেরিকান সরকার আপনার সিটিজেনশিপ বাতিল করতে পারে, বলতে না, প্রক্রিয়া নিতে পারে। জাজ ডিসাইড করবে, ইউ ক্যান গো আপ টু ইউএস সুপ্রিম কোর্ট, যেখানে আমি মেম্বার, আপনি ওইটুকু যেতে পারবেন, আপনার অধিকার আছে, এটা সাংবিধানিক বিষয়। কিন্তু যদি আপনি সঠিক তথ্য দিয়ে জন্ম তারিখ, আপনার ম্যাটেরিয়াল ইনফরমেশন যদি হাইড না করে থাকেন, এবং যদি আপনি সঠিক তথ্য আপনার গ্রিন কার্ড পেয়ে থাকেন, সিটিজেন হয়ে থাকেন, আপনার ভয়ের কোনো কারণে অনেকে সিটিজেনরা ফোন করে যে স্যার আমি দেশে যাব, হজে যাব, আপনি যদি বলেন আমি টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার হাজব্যান্ড তাদের দিচ্ছে না। আমি বললাম যা, শোনার পরে বললাম যে 2 মিনিট কথা বলার পরে বললাম এর কোনো সমস্যা নাই, দে হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড অ্যাট অল, কখনো মিথ্যা বলে নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। আপনারা অযথা ভয় পাবেন না। শুনতে মনে হচ্ছে যে অনেক কিছু, কিন্তু আসলে যারা দোষী
তাদের জন্য সমস্যা। আপনারা যারা তার মানে আপনার সাথে এতক্ষণ আলোচনা করে যেটুকুন বোঝা গেল, যেটা নিয়ে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে একটা ঝড় বচ্ছে আর কি। হ্যাঁ, ভীতি থাকতে পারে যারা অন্যায় করেছে, যারা অন্যায় করে তাদের এটাতে কোনো লেনদেন নাই। এক্ষেত্রেও হয়তো তেমনই একটা কিছু হয়েছে আপনার আলোচনার ভিত্তিতে, যে আইনগত কোন রকম ভিত্তি নেই। একজনকে যেটা বললেন যে সরাসরি অপরাধ করলেও তাকে বের করে দেওয়া ক্ষমতা নাই, আইনগত প্রক্রিয়া ক্ষমতা নাই, যেতে হয়। সুতরাং সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়টি নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, যে বিষয়টি নিয়ে একটা মুখরোচক আলোচনা সৃষ্টি হয়েছে, সেটি আদৌ আসলে ঠিক নয়। হয়তো যদি সে ঘটনাটি সত্য সত্য ঘটেও থাকে, আজকের আলোচনার প্রেক্ষাপটে এটা আমরা বলতেই পারি যে যদি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো বড় ধরনের কারণ আছে। আবার আপনার সবার তো একটা যে প্রশ্ন বারবারই আসে, গ্রিন কার্ডধারী তারা ভয় পাচ্ছে আমেরিকার বাইরে যাওয়ার জন্য। আমি সবসময় বলি, যদি এই জায়গায় পার্মানেন্টলি আপনি থাকেন, আপনার এই দেশের ঠিকানা থাকে, এই দেশে আবার চাকরি থাকে, সব ডকুমেন্ট থাকে, ট্যাক্স ফাইল করেন, আপনি শর্ট পিরিয়ডের জন্য আমেরিকার বাইরে যেতে কোনো বাধা নেই, কেউ আপনাকে না করবে না, কোনো সমস্যা নেই। তো অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। এখন আমরা আজকে আমাদের মূল আলোচনাটায় আসি, যে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে গ্রিন কার্ড সাথে না থাকলে আইস গ্রেপ্তার করছে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রেই নয়। তো এই ক্ষেত্রে আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই, যে বর্তমানে আইস যে বৈধ গ্রিন কার্ডধারীদের, যদি সে একজন ইমিগ্রেন্ট, শুধু তার সাথে গ্রিন কার্ড রাখেনি তেমন ব্যক্তিকেও গ্রেপ্তার করছে, কেন করছে, তাই না? তার পেছনে আইনি বা বাস্তব কি কারণ আছে? এটা কি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 264E অনুযায়ী আইস এটি করছে কিনা, বা এটিকে কি মিসডিমিনার হিসেবে ধরছে? যদি তাই হয়, সেক্ষেত্রে তার শাস্তি কি? ধন্যবাদ। আপনি অনেক সুন্দর স্টাডি করে আসছেন, আপনি আমার তো অনেক পড়তে হবে আপনার সাথে বসতে গেলে। সো প্রথমে ব্যাখ্যা করি, রানা ভাই যে কথাটা বললো মিসডিমিনার কি? মিসডিমিনার হচ্ছে আমেরিকার একটা লোক সংখ্যা, কি বলে, মানে একটা হচ্ছে ছোট ক্রাইমকে ক্লাসিফাই করা হয় দুইভাবে, ফেলনি এবং মিসডিমিনার। ফেলনি হচ্ছে যেই সব ক্রাইমের যদি দোষী সাব্যস্ত হয় বা যেসব ক্রাইমে অভিযুক্ত করা হয়, এইসব ক্রাইমের যদি জেল যদি 1 বছরের বেশি হয়, এগুলাকে বলা হয় ফেলনি। এবং 1 বছরের নিচে যেসব ক্রাইমের সর্বোচ্চ শাস্তি 1 বছরের নিচে, এগুলাকে বলা হয় মিসডিমিনার, আমেরিকার ক্লাসিফিকেশন অফ ক্রাইম অ্যাকর্ডিং টু ক্রিমিনাল ল। সো এই ক্ষেত্রে 1940s একটা অ্যাক্ট তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, কিন্তু তাদের সিবিপি একটা ডাইরেক্টিভ জারি করেছে জুলাই মাসে থেকে কার্যকর। এটা হচ্ছে, যদি যারাই গ্রিন কার্ডধারী তাদের সাথে ফিজিক্যাল গ্রিন কার্ড রাখতে হবে, ফটোকপি অথবা ডিজিটাল অথবা আপনার ফোনে আছে বললে হবে না, তারা অ্যাকচুয়ালি দেখতে চায় যে গ্রিন কার্ড আপনার আছে কি না। আর গ্রিন কার্ড না থাকলে যদি কোনো অন্য স্ট্যাটাসে কেউ থাকে, তাদের ডকুমেন্টের সাথে রাখবে। যাদের ওয়ার্ক পারমিট আছে ভ্যালিড, বৈধভাবে, তার ওয়ার্ক পারমিট রাখবেন। কারণ নাগরিকের ক্ষেত্রে কোনো সময় এটা তারা চাইতে পারে না। যদি কেউ বলে আমি আমেরিকার নাগরিক, তখন তারা সর্বক্ষেত্রে আমেরিকার সর্বক্ষেত্রে তারা বিশ্বাস করে, হ্যাঁ নাগরিকরা মিথ্যা বলার কথা না, কিন্তু নাগরিকরা তো মিথ্যা বলে। সো এই ক্ষেত্রে নাগরিকদের ক্ষেত্রে বলা হয় না, শুধুমাত্র গ্রিন কার্ড যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের গ্রিন কার্ডটা সাথে রাখতে হবে, ফিজিক্যাল গ্রিন কার্ড সাথে রাখতে হবে। না রাখলে এটা মিসডিমিনার, আর মিসডিমিনারে তারা অ্যারেস্ট করার ক্ষমতা তাদের আছে। এবং এই ক্ষেত্রে আবার সতর্ক থাকবেন, যদি কোনো কারণে এখনো না আসে থাকে গ্রিন কার্ড, আপনার ডকুমেন্ট রাখবেন যে গ্রিন কার্ড এখনো পান নাই, মেল মিসিং আছে বা আসে না, এটা রাখবেন, তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই। কারণ একটা এই কারণেই হচ্ছে এখন, কারণ আইসগুলা নিউ ইয়র্ক সিটিতে খুব বেশি দেখবেন আর চলাচল করবে এখন, আইসের টার্গেট চলবে। একটাই কারণ আমি একটাকে বলেছি, যদি নিউ ইয়র্ক সিটি যে স্যাংচুয়ারি লর কারণে তারা কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারছে না। যদি একটা ক্রিমিনাল যদি তাকে অ্যারেস্ট করতে পারতো, আইস কিন্তু ওই দিকে মনোনিবেশ করতে, ক্রাইম যারা করছে তাদেরকে, যেহেতু ক্রিমিনাল রাস্তায় খুব একটা ক্রিমিনাল রাস্তায় ঘুরছে, তারা এখন একটা ক্রিমিনাল থেকে 10টা সাধারণ মানুষকে হেনস্থা করবে। তার জন্য এই সুযোগ আছে যে আপনার গ্রিন কার্ড সাথে রাখবে, আপনাদেরকে আমরা হয়তো হেনস্থা করবো না। সো এই ক্ষেত্রে আমি যেটা আমরা সবসময় বলি, যেই দেশে যে আইন, যখন যে শাসন চলে,
সেই শাসন আপনাকে মানতে বাধ্য। সো এখানে বললে হবে না কেন করবেন, কি অনেক রাজনীতিবিদরা বলবে না বানবো না, তারপরে সে আপনাকে বিপদে ফেলা দেবে। আপনি যদি জেলা যান আপনার তো আর সে আপনি রিপ্রেজেন্ট করবে না। অনেক রাজনীতিবিদ আছে বলে আমরা দেখবো, তারা কি দেখবে, তারা কিছু দেখে না, তারা পরে দেখে লয়ারের কাছে পাঠায় দেয়, আমাদের কাছে পাঠায়। আমরা জানি আপনার লয়ার পরে আপনার টাকা খরচ হবে, আপনার কষ্ট হবে, কেন আপনি জেলে যাবেন? তো সাথে রাখবেন, এটা সাথে রাখলে আপনাদের ভয় নাই, তারা আপনার ডিফেন্ড করতে পারেন যে আমি সব দেখাইছি। তো এক্ষেত্রে কি অনেক সময় রেসিয়াল প্রোফাইলিং হিসেবেও কি আইস কোনো পদক্ষেপ নিতে পারে? হইতে পারে, আমরা তো কিছুই বলতে পারবো না, কারণ গেছে যে 10টা খারাপ লোক ধরতে 5টা 2-4টা তো ভালো লোক পড়বে। এখন আপনাকে অ্যারেস্ট করতে পারে কোনো সময়, যে সেক্ষেত্রে যারা আপনি প্রমাণ করবেন যে আপনি নাগরিক বা আপনি ডকুমেন্ট দেবেন। তা আমাদের স্টেটের কারণে বিপদে পড়ছি আমরা। তো একজন গ্রিন কার্ডধারী না হয় গ্রিন কার্ড তার সাথে রাখলো, একজন পাসপোর্টধারী সে কি রাখবে? পাসপোর্টধারী সে কিছু রাখতে, পাসপোর্ট আইডি থাকলেই হলো, ভ্যালিড কোনো আইডি থাকলে পাসপোর্ট রাখার প্রয়োজন হয় না, কারণ তারা আপনার নেম ডেট অফ বার্থ দিলে পেয়ে যাবে পাসপোর্টধারী পাসপোর্ট আছে কিনা। আর এই দেশে আইনের দেশ, যদি কাউকে ফলস ইমপ্রিজনমেন্ট করে, যদি কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করে এবং একটা নির্দিষ্ট সময় তাকে ফলসলি ডিটেইন করে ইমপ্রিজনমেন্ট করে আপনি যোগ্য না, তাদেরকে কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা, এটা বাংলাদেশ আমেরিকান রাষ্ট্রের বিরুদ্ধে মামলা হয় এবং বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায় করা। ক্ষতিপূরণ মামলা আমরা সব স্টেটেই করি, ম্যাক্সিমাম সেটা আমাদের ক্ষতিপূরণ মামলা করে যে কোনো কেসে। কেউ যদি রাষ্ট্রের কারণে যদি মিথ্যাভাবে অথবা তাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়, যে আটক করার কথা ছিল না, তখন সে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায় করতে পারে বেসড অন হিজ স্ট্যাটাস, এইজ এবং তার কি সমস্যা সব মিলিয়ে, রেপুটেশন সব মিলিয়ে বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ আদায় করতে পারে। তাহলে এক্ষেত্রে যদি এরকম অবস্থা কারোর ক্ষেত্রে হয়েই থাকে, সেটা যে কমিউনিটির লোকেরই হোক না কেন, তার থেকে নিজেকে রক্ষা করার উপায়টা কি হতে পারে? তো নিজেকে রক্ষা করার উপায় হলো নাম্বার 1, সে যে লটা বললাম, লসে ফলো করবে। ইফ ইউ কমপ্লাই উইথ দ্য ল, আপনার কোনো ভয়ের কারণ নেই। আর যদি আপনাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, অন্যায়ভাবে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করতেই পারে। এটা তো যেহেতু এই দেশে এরকম সুযোগ চলে আসছে, আপনি আপনার প্রমাণ যদি দিতে পারেন যে আপনার নাগরিক, তারপর যদি আপনার হেনস্থা করা হয়, আপনি কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কারভাবে বোঝানোর জন্যে, এবং যে বিষয়টি নিয়ে এতটা বেশি চর্চিত যে বিষয়টি, সেটি সম্পর্কে আপনি বিস্তারিতভাবেই কথা বলেছেন। এক্ষেত্রে আপনার কাছে আর একটি প্রশ্ন আমি রাখতে চাই, যে ধরুন কেউ গ্রিন কার্ড রাখেনি বা গ্রিন কার্ডের রিনিউ করতে দিয়েছে, মনে করেন রিনিউ করতে দিয়েছে, সে কারণে তার কাছে নাই, সেক্ষেত্রে কি I-551 যেটাকে আমরা স্ট্যাম্প বা ট্রাভেল ডকুমেন্ট যেটাকে আমরা বলি, সেটা সাথে রাখলেও কি চলবে? বা অবশ্যই যদি কোনো কারণে আপনার গ্রিন কার্ডটা আপনার হাতে না থাকে, কারণ দর্শাতে পারেন যে অ্যাপ্লাই করে থাকেন এখনো আসে নাই, ওই রিসিপ্ট কপিটা থাকলে এবং অ্যাকচুয়াল যে কার্ডটা থাকলে এটা কভার করবে ডেফিনেটলি, তাই এটুকু তারা বুঝবে। তাহলে এই শেষ যে এক্ষেত্রে সবার জন্যে, যেটা ভীতিকর কোনো বিষয় নাই, সাধারণভাবে সবার জন্য একজন আইনজীবী হিসেবে, ইমিগ্রেন্ট লয়ার হিসেবে আপনি সবার জন্য কি পরামর্শ দেবেন? সবার জন্য একই পরামর্শ, যদি আপনি বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে থাকেন, ভয়ের কোনো কারণ নাই। যদি আপনি গ্রিন কার্ড থাকা অবস্থায় কোনো ক্রাইম না করে থাকেন, ভয়ের কোনো কারণ নাই। যদি সিটিজেন হয়ে থাকেন বৈধভাবে, ভয়ের কোনোই কারণ নাই, আপনি সারা ওয়ার্ল্ড আপনি ট্রাভেল করতে পারেন। কিন্তু যদি যাদের গ্রিন কার্ড আছে এবং গ্রিন কার্ড থাকা অবস্থায় যারা ক্রাইমে জড়িয়ে থাকে এবং কনভিক্টেড হয়ে থাকে, কোনো ছোট ক্রাইম বড় ক্রাইম, কোনো ক্রাইমে কনভিক্টেড সাজাপ্রাপ্ত হয়ে থাকলে আপনাদের ভাববার বিষয় আছে, আপনাদের গ্রিন কার্ড অ্যাট রিস্ক। যদি কেউ গ্রিন কার্ড থাকা অবস্থায় যদি কেউ আপনার কোনো ধরনের অপরাধে জড়িয়ে থাকার পরে সে যদি কনভিক্টেড হয়ে থাকে, ডিসমিস না হয়ে থাকে, তার গ্রিন কার্ড অ্যাট রিস্ক, স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে। আর যদি কোনো গ্রিন কার্ড পাওয়ার পরে কেউ যদি 365 দিনের বেশি জেল হয়, তার গ্রিন কার্ড ম্যান্ডেটরি রিভোকেশন, গ্রিন কার্ড এনটিএ ইস্যু করে আপনার গ্রিন কার্ড রিভোক করতে পারে। এবং যদি দেশের বাইরে থাকেন তাকে তো ঢুকতে নাও দিতে পারে। আর সেমভাবে কেউ ডোমেস্টিক ভায়োলেন্সে গিলটি প্লি করলে, অথবা গিলটি প্লি অথবা কনভিক্টেড, দুই জিনিস। যদি আপনি স্বেচ্ছায় দুঃস্বীকার করলেন, দ্যাট ইজ কল্ড গিলটি প্লি। আর যদি আপনি কনভিক্টেড হন, ট্রায়ালের পরে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়, এটাকে বলে কনভিক্টেড। যদি আপনি দুইটাই যে কোনো একটাই যদি হন, আপনি দেশের বাইরে যদি যান, তাহলে আপনার ঢুকতে নাও দেওয়া হতে পারে, যদি আপনি কনভিক্টেড ফেলন্স। সো এই ক্ষেত্রে সতর্ক থাকবেন। অনেক ধন্যবাদ বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করার জন্য। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে দর্শকরা, এবং একজন ফেসবুক থেকে তানজিনা জুমা, তিনি একটি প্রশ্ন রেখেছেন আমাদের আজকের আলোচনা রিলেটেড, সুতরাং এই প্রশ্নটি দিয়েই আমরা টেলিফোনে যাব। তানজিনা জুমা তিনি বলছেন, ইফ গ্রিন কার্ড হোল্ডার কান্ট ক্যারি হিজ ওন গ্রিন কার্ড
but he is showing his state ID, can it's granted? না, যে আইনটার কথা বলছে এগুলো সিবিপি কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন যেটা করছে এটা হচ্ছে আপনাকে আপনার ফিজিক্যাল গ্রিন কার্ড মানে অ্যাকচুয়াল গ্রিন কার্ড সাথে রাখতে হবে। অ্যাকচুয়াল গ্রিন কার্ড যে গ্রিন কার্ডটা কোনো কপি না বা আপনার ফোনে না, আপনি গ্রিন কার্ড সাথে রাখতে হবে, আপনাকে অবশ্যই এটা মানতে হবে। আর তারপরে ডিপেন্ড করে যে অফিসার যদি আপনার গুড অফিসার ব্যাড অফিসার সবসময় থাকে, যদি অফিসার যদি আপনার কোনো আপনাকে যে ধরবে এমন কোনো কথা না, নাও ধরতে পারে, হয়তো 1000 একজনকে ধরবে, কিন্তু আমরা সবাইকে সতর্ক করছি আপনারা সতর্ক থাকবেন। হয়তো 1000 একজনকে ধরবে। নিউ ইয়র্ক সিটিতে এরকম সুযোগ খুব কম, যারা ঘরে ঘরে যা চেক করবেন গ্রিন কার্ড দেখাও। তারা তো কথা হলো যদি কোনো রেডের মধ্যে আপনি পড়ে যান, তারা হয়তো কোন ইলিগাল রেড দিচ্ছে, এখানে পড়ে গেলে আপনাকে যেন শনাক্ত করতে পারে যে হ্যাঁ আপনার গ্রিন কার্ড আছে, ওকে ইউ ক্যান গো। তার মানে অরিজিনাল গ্রিন কার্ডটা রাখাই ভালো। সেক্ষেত্রে মানে আইডি কার্ডের কপি বা যদি গ্রিন কার্ডের স্ক্যান কপি রাখলে সেটা তো যাচাই করা সহজ হবে, তারা অ্যারেস্ট করতে পারে। আমি একটা জিনিস সবাইকে বলি, আপনারা আমেরিকায় এসে প্রশ্ন করবেন না কেন এই আইনটা হলো, আগে ছিল না এখন কেন হলো, আমি কেন মানতে হবে, এইসব কোনো এক্সকিউজ না। যদি আপনি একবার অ্যারেস্ট হন তখন বুঝবেন যে এইসব কথা কোনো কাজে আসবে না। কেন কোনো প্রশ্ন করবেন? ল ইজ ল। রেড লাইট বিট করা আপনি বিট করতে পারবেন না। আপনি আমি বললাম কেন পারবো না, আগে একজন গেছে আমি কেন যাবো না, সো ইউ উইল বি ইন ট্রাবল। সো এখানে কোনো কেন প্রশ্ন, কখনো আইন নিয়ে কখনো কেন প্রশ্ন করবেন না। এই আইনগুলা খুব সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে এবং এর পর যখন যে সরকার আসে তার কিছু ডাইরেক্টিভ চেঞ্জ হয়, যেমন এগুলো আগে এনফোর্স হতো না, এখন তারা এনফোর্স করতেছে। কি করবেন আপনি? অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমরা একটু প্রশ্নে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। বলুন। হ্যালো, জি বলেন। জি জি, আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ রানা ভাই, আমাদের বাঙালি কমিউনিটিকে আপনারা অনেক হেল্প করেন। জি, আমি হোসেন বলছিলাম ওয়াশিংটন ডিসি থেকে। জি জি, আমার দুইটা প্রশ্ন ছিল। করুন। একটা হচ্ছে যে আমার বাবা, আমি তার জন্য পিটিশন করছি IR 5 ক্যাটাগরিতে। তো ওনার জানুয়ারিতে ইন্টারভিউ হয়ে গেছে, বাট ওখান থেকে একটু অ্যাপ্রুভাল দেওয়ার পরে এক সপ্তাহ পরে পাসপোর্ট দিয়ে দিছে, ভিসা দেয় নাই। এখন ওখানে প্রায় 6 মাস হয়ে গেছে, ওখানে ফোন দিতে বলতেছে যে এটা তো সময় লাগবে, কিন্তু আমি বুঝতেছি না যে কি করব। এটা হচ্ছে একটা প্রশ্ন। আর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে আমার ওয়াইফ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে। ও এখন ওর সিলেক্টিভ সার্ভিসটা কি করতে হবে নাকি, এটা কিভাবে বুঝতে পারবো যে এটা ওর সিলেক্টিভ সার্ভিস রেজিস্টার্ড করা আছে কিনা, একটু জানাবেন। অনেক ধন্যবাদ জনাব হোসেন আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি সিলেক্টিভ সার্ভিসের প্রশ্নটা করেছেন, একটু ভালো করে পরে দেখবেন। এখানে লেখা আছে ইফ ইউ আর এ মেল entered in the United States between years 18 and to 26 years old. আপনি কথাটা ভালোভাবে পড়বেন, শব্দটা পড়লে আপনি হয়তো প্রশ্ন করার প্রয়োজন। ইটস এ মেল, অনলি ফর মেল, ফিমেল না। সেই ক্ষেত্রে আপনার কিছু করার, এই ক্ষেত্রে আপনার সহজ হলো কিছুই করতে হবে না। নাম্বার সেকেন্ড, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে আপনার বাবার জন্য পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে, এটা আপনার ভিসা রিফিউজ করেছে, মানে ডিনাই না, রিফিউজ করা হচ্ছে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ আছে। আপনি কন্টিনিউ ইমেল করতে পারেন এভরি 2 উইকস, দেখতে পারেন কি হচ্ছে। তারা হয়তো যাচাই বাছাই করছে আপনার ডকুমেন্ট, তাদের ডকুমেন্ট, এগুলো তারা যাচাই বাছাই করে তারপরে জানাবে। আপনি কন্টিনিউ হাল ছাড়বেন না, আপনি মাঝে মধ্যে ইমেল করবেন। আর যদি আপনার কাজটা কোনো অ্যাটর্নি করে থাকে, অ্যাটর্নি নোটিশ পাঠাতে পারে, অথবা যে কোনো অ্যাটর্নি, আমরা এখন অনলাইনেও কাজগুলো করে থাকি, যে কোনো স্টেটে থাকেন না কেন আমরা অফিসিয়ালি কাজগুলো অনলাইন, যে কোনো স্টেট থেকে অনলাইনে কাজ করতে পারি। আপনি যোগাযোগ করলে আমরা দেখতে পারি কি করা যাবে। অনেক ধন্যবাদ হোসেন আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছে। বাবা, অবশ্যই বাবা তো বাবাই, তার জন্য তো মনটা কাঁদবেই। যেহেতু এটা অস্বীকার করেনি, মানে ডিনাই করেনি, এটা শুধুমাত্র যাচাই বাছাইয়ের জন্য এটা রাখা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বলে। তো সুতরাং এক্ষেত্রে আরেকটু সময় নিয়ে আপনি যোগাযোগ রাখুন, হয়তো পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম।
জি, আমি সাইদ আনোয়ার। আমি অনেক ধন্যবাদ জি যে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য, এবং অ্যাটর্নি সাহেবকে ধন্যবাদ। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি 2021-এ আমি আমার ওয়াইফের জন্য এবং বেবির জন্য অ্যাপ্লাই করি। তখন আমি গ্রিন কার্ড হোল্ডার ছিলাম। তো অনেকবার ওদেরকে লেখালেখি করার পরও এর মধ্যে ওরা কোনো স্কেজুল করেনি। তো আমি 2025-এর মেতে আমি সিটিজেনশিপ গ্রহণ করি, এবং নেক্সট উইকে আমি আমার আবার বেবির জন্য আবার I-30টা অ্যাপ্লাই করি। তো এখন আমি 2 সপ্তাহ আগে আমি আমার ওয়াইফের ইন্টারভিউ স্কেজুলটা পাই ঢাকার, ওরা ইমেল করছে। সেই ইমেল কপিটা সহ আমি আবার কংগ্রেসম্যান থেকে আমার মেয়েকে যেন সেম টাইম ইন্টারভিউটা স্কেজুল করে, এই জন্য আমি রিকোয়েস্ট করি। তো আমার কোশ্চেন হচ্ছে, এখানে যদি ইনকেস যদি তারা যদি এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, তাহলে সিনারিও কি হবে, এটা একটু আমাকে একটু যদি ক্লিয়ার করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই কোনো অ্যাটর্নির সাথে কাজ করা উচিত, কারণ যখনই আপনার এসব কমপ্লিকেশন দেখা দেয়, অ্যাটর্নির পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো এই যে টিভিতে যেটুক বলি পার্সোনাল অ্যাডভাইস দিতে পারছি না, আপনারা তো বলি এটা হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দিই। এইসব ক্ষেত্রে যদি আপনি বলবেন যে ভিসাটা নিতে আপনি দেরি করবেন, তারা হয়তো আপনার ভিসাটা হোল্ড করে রাখবে। আপনার বাচ্চার যখন কারেন্ট হবে বা এক্সপায়ার করতে পারেন, যে এক্সপায়ার হয়, তারা একসাথে ডেকে ভিসাটা দিতে পারে। এটা আপনার সুযোগটা আছে। কিন্তু আপনি যদি এরকম জানতেন যে এটা হবে, আপনি সিটিজেন নেওয়ার কারণে ডেফিনেটলি আরেকবার অ্যাপ্লাই করতে, বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে হয়েছে, এটা ল। সো একটু অপেক্ষা করেন, দেখেন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে কিনা তারা। একবার না হয় দুইবার, কয়েকবার রিকোয়েস্ট করতে পারেন। যদি তারা অ্যাকসেপ্ট করে তো একসাথে হয়তো দিবে আর কি। তো যেহেতু উনি I-130 করে ফেলেছে, সুতরাং তো ওনার প্রসেস উনি করেছে, এখন এক্সপায়ার করার চেষ্টা করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ সৈয়দ আনোয়ার আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি জি, জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শহীদ হোসেন। জি আমি ব্রুকলিন থেকে বলছি। জি অ্যাটর্নি মহিন সাহেবের কাছে আমার একটা কোশ্চেন। আমি ফিরোজ ভাইয়ের ফ্রেন্ড, উনি চিনবে আমাকে। ফিরোজ ভাইয়ের ফ্রেন্ড। আমরা 2016-এ ইমিগ্রেন্ট হয়ে আসছি আমেরিকাতে। জি পরে এখন আমরা সিটিজেন হয়ে গেছি ডিউ প্রসেস অনুযায়ী। জি তো এখন একটা স্ক্যারি সিচুয়েশন তৈরি হয়েছে, হয়তো বা কোন জায়গায় আপনারা রেড হয়। আমার সাথে স্টেট আইডি আছে এবং পাসপোর্ট কার্ড আছে। আমি কতটুকু সেফ এটা জানতে চাই। ধন্যবাদ এটা নিয়ে আমরা কথা বলে। ধন্যবাদ সন্দীপবাসী। আমি উনি বাড়ির সন্দীপের পিকনিকে আমি গেছিলাম। অত্যন্ত চমৎকার একটা পিকনিক হয়। 3000 লোকের আয়োজন, 3-3.5 লোকের আয়োজন, খুব সুন্দর পিকনিক হয়। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি প্রশ্নটা সকলের জন্যই করছেন। এই প্রশ্নগুলো আমি মনে হচ্ছে যে খুব সিলি কোয়েশ্চেন, কিন্তু প্রশ্নগুলো সবসময় পাই। আপনি বলবেন যে হাসির, কিন্তু সবসময় প্রশ্নটা পাই। আপনি নিঃসন্দেহ থাকেন, আপনার ভয়ের কোনোই কারণ নাই, একবারে বিন্দু মাত্র ভয়ের কারণ নাই। পাসপোর্ট কার্ড সাথে থাকলে তো আপনি আরো সেফ। আপনি পাসপোর্ট কার্ড সাথে রাখবেন, আর যেহেতু একটু ভয় পাচ্ছেন, পাসপোর্ট কার্ড সাথে রাখবেন। আপনি পুরো ওয়ার্ল্ডে আপনার আপনার 5-7 বিশ্বে ঘুরতে পারেন। কেউ কোনো প্রশ্ন করলে আমার নাম বলবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব শহীদ হোসেন আপনার প্রশ্নের জন্য। একটি মজার প্রশ্ন আছে, মোহাম্মদ আলী তিনি প্রশ্ন করেছেন যে বাসা ভাড়া না দিলে পলিটিক্যাল অ্যাসাইলামের কি সাজা হতে পারে? খুব ভালো প্রশ্ন। আপনি ট্যালেন্ট হিসেবে বলছেন, আপনি কেন ভাই মালিককে কষ্ট দেবেন? আপনিও তো একসময় আমেরিকান ড্রিম দেখেন, তাই না? আপনি আমেরিকান ড্রিম দেখেন, আমেরিকা আসছেন, একসময় বাড়ি হবে, গাড়ি হবে। তখন আপনার সাথে যদি কেউ এরকম করে, আপনি তখন কি চিন্তা, কি ভাববেন? যদি আপনি ট্যালেন্ট হিসেবে প্রশ্নটা করে থাকেন, তো আপনার সাথে যদি এরকম কেউ করে, তখন আপনি কি ফিল করবেন? সো আমি সবাইকে বলবো, আইন আছে, আইনটা মানবেন। আপনি যদি বাইরের কোনো সমস্যা না থাকে, আপনাকে অত্যাচার অন্যায়ভাবে কোনো নির্যাতন
না করে আপনি কেন ভাড়া বন্ধ করবেন? আর যে বাড়িওয়ালা হিসেবে প্রশ্ন করে থাকেন, আমি বলবো যে ভাড়া যদি কেউ না দেয় আপনি তার বিরুদ্ধে সিভিল অ্যাকশনে যেতে পারেন। সে যদি আপনাকে মনে করে যে থ্রেট দিয়ে থাকে, এমনি সে অবৈধ, তারপরে আবার সে আপনাকে থ্রেট দিচ্ছে আপনাকে, তখন আপনি পুলিশের আসছেন। যদি কোনো কারণে তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন হয়, তার গ্রিন কার্ড হবে না, তার অ্যাসাইলাম কেসও থাকবে না। সো বেটার আপনারা সবাই দুই পক্ষকেই বললাম একটু সংযম হয়ে থাকবেন, একে অপরের উপকার করার চেষ্টা। নিশ্চয়ই আপনার বাড়িওয়ালা বাঙালি, আপনিও বাঙালি, আপনারা চাইবেন যে একজন উপকার করতে, কারো ক্ষতি করার মনোভাব নিয়ে দেশে থাকা ঠিক না। অনেক ধন্যবাদ মোহাম্মদ আলী আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি ব্রুকলিন থেকে আজাদ বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি 801 এর ওয়েবার অ্যাপ্লিকেশন যেটা আমি করছিলাম 23 এ, বুঝছেন? জি, তো অলমোস্ট আপনার 27 বা 28 মাস হয়ে গেছে। তো ওটা প্রসেসিং টাইমটা কত, আর হচ্ছে এটা কোনো আপডেট আছে কিনা আমাকে দয়া করে একটু জানাবেন। অনেক ধন্যবাদ। যেহেতু 601 অ্যাপ্লাই, ডেফিনেটলি আপনার অ্যাটর্নি আছে, আমি অনুরোধ করবো আপনার কি জন্য 601 ফাইল করেছেন, ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন নাকি ডেট অফ বার্থ ভুল নাকি অন্য কোনো নাম ছিল। সো সবগুলো আমার ডিসক্লোজ এখানে করতেও চান, আমার প্রাইভেসির ব্যাপার আছে। ইউ মাস্ট টক টু ইউর লয়ার। যদি আপনার লয়ার আপনাকে সন্তোষজনক উত্তর দিতে না পারে, আমাদের মধ্যে যে কোনো অ্যাটর্নি লয়ার কাছে আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন, তারপরে কথা বলুন। এগুলো ভেরি সেন্সিটিভ। আপনি টিভিতে এইসব বিষয় নিয়ে আসলে কথা বলা আমাদের উচিত না। অনেক ইটস এ ভেরি সেন্সিটিভ। উনি ভাবতেছে খুব ইজি, কিন্তু আপনার অ্যাটর্নির কাছে আপনি সরাসরি যান। যদি সন্তোষজনক উত্তর দিতে না পারে, আপনি আমার কাছে আসতে বলেন। যে কোনো লয়ার, অ্যাটর্নি এট ল নামে নিচে লেখা দেখবেন, তাদের কাছে সরাসরি কথা বলবেন, কোনো প্যারালিগ্যাল বা কনসালটেন্টের সাথে কথা বলবেন না। অনেক ধন্যবাদ জনাব আজাদ আপনার প্রশ্নের জন্য। আসলে বিষয়টি যেহেতু আপনার একটু স্পর্শকাতর, সে কারণে একজন ভালো অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যদি আলোচনা করেন, তাহলে আপনার এই নিশ্চয়ই সমস্যাটির একটা ভালো ফাইল দেখে কথা বলা উচিত। সমাধান পাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো আজাদ। জি। স্যার, আমার নাম হচ্ছে ঝলক চক্রবর্তী। জি। আমি ব্রোঞ্জ থেকে কল দিছি। জি। সম্ভবত আমার প্রশ্নটা একটু অপ্রাসঙ্গিক, তো তারপর একটু জিজ্ঞেস করি আপনাকে। জি। সেটা হচ্ছে, আমি গত কয়েকদিন ধরে ইন্টারনেটে দেখতে পাচ্ছি যে সম্ভবত ডিগনিটি অ্যাক্ট সম্ভবত এটা কংগ্রেসে উঠতে যাচ্ছে। তো আমার প্রশ্নটা ছিল এরকম যে অ্যাকচুয়ালি 2023 সালের অক্টোবর নাগাদ আমি আমার ফ্যামিলি সহ আমরা অ্যাসাইলাম কেস করি। এখন ওই ডিগনিটি অ্যাক্টে দেখতে পাই যারা আনঅথরাইজ, তাদের জন্য সম্ভবত প্রতি 7 বছরে $7,000 করে পে করে তারা মোটামুটি লিগ্যাল ওয়েতে থাকতে পারবে। তো এখন আমার কোয়েশ্চন ছিল, আমরা যারা এসআইলি, আমরা কি সেই ডিগনিটি অ্যাক্টের আন্ডারে কি কোনো ফ্যাসিলিটি পাবো নাকি, মানে অ্যাকচুয়ালি ওইটাই জানতে চাচ্ছিলাম আমাকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি অনেক জ্ঞানী ব্যক্তি। শুধু অ্যাক্ট খুঁজলে যখন, আবার একটা ভেরি সিম্পলি আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো অ্যাক্ট নিয়ে কথাবার্তা হলেই অ্যাক্ট কিন্তু পাস হয় না। এটা যেমন যে অ্যাক্টগুলো পাস হতে গেলে কংগ্রেসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট দুইটাই পাস করতে হয়। অনেকে আপনি অনেক কথা শুনবেন, কোনো একজন কংগ্রেসম্যান একটা প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবের উপরে অনেক পত্রিকায় দেখেন লেখালেখি শুরু, ভাববেন যে কালকে তারপর গ্রিন কার্ড চলে আসছে, ওর গ্রিন কার্ড বাতিল হয়ে গেছে। নো, ডোন্ট ডু দিস। আপনার এটা রিলাই করার কোনো সুযোগ নাই। ওয়ান্স দি বিল ইজ পাস, দেন আপনার দুই কক্ষে পাস হওয়ার পরে প্রেসিডেন্ট সাইন করবে, তখন যে আপনি বলবেন মঈন ভাই এটা আমরা পড়বো কিনা, তখন আমরা আপনার ব্যাখ্যা করবো আসলে আপনি পড়বেন কিনা বা আদৌ এটা হচ্ছে কিনা, এটা আমার নিরন্ন। এখন যে আপনি যতগুলা কংগ্রেসম্যান অহরহ শত বছরের শত শত বিল উত্থাপন হয়, এগুলা কেউ বিলের মুখও দেখে না, এগুলা কেউ জানেও না। পাস হওয়ার আগ পর্যন্ত এগুলো নিয়ে ডিসকাস করে আপনি সময় নষ্ট করার প্রয়োজন নেই। সেটাই জনাব চক্রবর্তী। আসলে যে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে চিলে কান নিয়ে গেছে, নিজের কানে হাত না দিয়ে
নিয়ে চিলের পেছনে দৌড়ানোটা বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং এই ধরনের নিয়ে আপনি চিন্তা করার কোনো কারণ নেই। যেভাবে আছেন ভালোভাবে থাকেন, আইন মেনে চলেন, কোনো অপরাধ করবেন না, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নাজান বলছিলাম ওজন পার্ক থেকে। জি আমার দুইটা প্রশ্ন। জি প্রথমটা হচ্ছে আমি বর্ডার কোর্স করে আসছি এখানে, আমার সোশ্যাল ওয়ার্ক পারমিট হয়েছে, আমার হাজবেন্ড, আমি আর আমার বাচ্চারা সহ, কিন্তু আমি গ্রিন কার্ড পাই নাই, কেসে উইথড্র হয়নি, আমার কেসে ডেটও পড়ে নাই। এখন কি আমি কি লিগাল না লিগাল এটা আমি বুঝতেছি না। আরেকটা প্রশ্ন হচ্ছে আমি পাসপোর্ট করতে চাচ্ছিলাম, তো পাসপোর্ট করার জন্য ওই যে লাস্ট ভেরিফিকেশন দিতে হয় পুলিশ, ওইখানে কি গেলে কি আমার প্রবলেম হবে কিনা? বাংলাদেশে গেলে সমস্যা হবে কিনা? বাংলাদেশের না না, আমি এই দেশে বাংলাদেশ এম্বাসিতে আমি পাসপোর্ট করতে চাচ্ছি, ওরা বলছে পুলিশ ভেরিফিকেশন লাগবে। হ্যাঁ, তো সেই ভেরিফিকেশনের জন্য কি আপনাকে বাংলাদেশে যেতে গেলে কোনো না, সমস্যা হবে? বাংলাদেশে যেতে পারবো না সে। আপনি তো যেতে পারবেন না। ধন্যবাদ। আপনার প্রশ্ন আমি বুঝেছি। আপনি যেইভাবে এসেছেন আমেরিকাতে, যদি কেসের ডেট না পড়ে থাকে, এখনো অ্যাসাইলাম ফাইল করেছেন, ওয়ার্ক পারমিট পেয়েছেন, বর্তমান সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কোর্টে যাওয়ার আগে সরকার পক্ষ কেসটা ইউএসসিআইএস থেকে কেসটা তারা টার্মিনেট করে দিচ্ছে। যদি টার্মিনেট করে দেয় তাহলে আপনি একটু ভয়ের কারণ, আপনার অ্যাটর্নি একজন অবশ্যই আপনার থাকা উচিত। বর্ডার দিয়ে আসছেন, ডেফিনেটলি আপনার অ্যাটর্নি একজন আছে, আপনি আপনার অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলবেন, সে যদি সন্তোষজনক উত্তর দিতে না পারেন, আপনি সেকেন্ড অপিনিয়ন অন্য একজন অ্যাটর্নির কাছ থেকে নিতে পারেন। তবে ডকুমেন্ট সহ যাবেন, তাহলে একজন অ্যাটর্নি আমরা বুঝতে পারবো আপনি কি বলতে চাচ্ছেন। তো ডকুমেন্ট নিয়ে আসলে আমরা দেখতে পারবো আসলে আপনি সঠিক পথে আছেন কিনা। আর যেহেতু পুলিশ ভেরিফিকেশনের কথা আসছে, যদি আপনি এখানে আগের পাসপোর্ট বাংলাদেশে আপনার ছিল অথবা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন জন্ম নিবন্ধন দিয়ে, এটা যদি আমাদের কনসুলেট অথবা বাংলাদেশে আর এই বাংলাদেশ এম্বাসি ইউনাইটেড স্টেটস এনি কনসুলেট যদি এটা করে ভেরিফিকেশন দিলে, এখান থেকে ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনার সব ডকুমেন্ট অলরেডি সরকারের কাছে আছে, এখানে আপনার ভয় পাওয়ার কিছুই নেই। আর আমেরিকান গভর্নমেন্ট যারা বর্ডার দিয়ে আসছেন, দে নো ওয়ার ইউ আর। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে উনি সোশ্যাল পেয়েছে, ওয়ার্ক পারমিট পেয়েছে, উনি লিগ্যাল কি? এই প্রশ্নটা আমি করছি ওনাকে, অ্যাজ লং এজ আপনার কেস টার্মিনেট না হয়ে থাকলে আপনি সম্পূর্ণভাবে বৈধ। আর যদি কোনো কারণে কেসটা টার্মিনেট হয়ে যায় বা কেসটা কোনো ডিসমিস করে দেয় সরকার, কোনো কারণে টেকনিক্যাল ডিফিকাল্টিজ আপনার না বা আপনার অ্যাটর্নিরও না, ডিফিকাল্টিসটা হতে পারে সরকারের পলিসির কারণ, যে আপনার কেসটা যদি এন্ট্রি ইস্যু করা হয় না, 860 একটা ফর্ম দিয়ে থাকে আপনার 820 অথবা 860 ফর্মটা যদি দিয়ে থাকে, তাহলে তারা একটা সময় পরে ডিসমিস করে দিচ্ছে। আপনি একটু নজর রাখবেন এবং আপনার অ্যাটর্নির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন, অথবা নতুন কোনো অ্যাটর্নি যে পরামর্শ দিতে চান, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওনার প্রশ্ন দেখে যেটুকুন আমার কাছে মনে হয়েছে যে পাসপোর্ট রিনিউয়ালের বিষয়টি ভেরিফিকেশনের জন্য মনে করছেন যে এই দেশে ভেরিফিকেশন হবে, আসলে এই দেশের পুলিশের কাছে তো ওনার ভেরিফিকেশনের কিছু নাই। আপনি যে রিনিউয়াল যে ফর্মটা যেটা আছে আমাদের নিউ ইয়র্ক কনসুলেট অফিসে দেখবেন ওয়েবসাইটে, সেখানে কয়েকটা মাত্র কাগজ চেয়েছে, ওটা দিলে আপনার হয়ে যাবে, রিনিউয়াল হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়তে বাজার সময় সীমানা টপকানো কঠিন, এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আরও অনেকেই প্রশ্ন করেছিলেন ফেসবুকে এবং ফোনেও দেখছি প্রচুর লোকে টেলিফোনের চেষ্টা করছেন। আমরা দুঃখ প্রকাশ করছি যেহেতু সময় নেই, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না। নিশ্চয়ই সামনের কোনো দিন আবার উত্তর দেব। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই যে ইমিগ্রেশন নিয়ে যে নানান ধোঁয়া, নানান ধূম্রজাল, অনেক কথাবার্তা চলছে, সেটা পরিষ্কার করে দিয়েছেন যে এগুলো আসলেই কোনো ভিত্তি নেই। আপনার এই চমৎকার আলোচনার জন্য আপনার প্রতি সত্যি আমরা আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কারণ আমরা বিং অ্যান অ্যাটর্নি এট ল, আমাদের একটু নৈতিক দায়িত্ব, বাংলাদেশের লেখাপড়া করে আসছি ফ্রি অফ কস্ট, এটার দায়িত্ব থেকে মনে করি জনগণকে যদি সঠিক তথ্য দিয়ে একটু উপকারে আসতে পারে, এটা আমাদের স্বার্থ। তো আমি আমেরিকার সর্বোচ্চ আদালত ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টের একজন
অ্যাটর্নি এট ল। সো আমার দায়িত্ব মানুষকে অ্যাটলিস্ট লটা যদি ব্যাখ্যা করতে পারে। আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ছড়িয়ে পড়বে, আপনারা এগুলো যাচাই বাছাই করা খুবই কঠিন, মুখরোচক অনেক কিছু পাবেন, ভিসা ফ্রড অনেক হচ্ছে, আপনারা সতর্ক থাকবেন। আমাকে অনেকে প্রশ্ন করে, একটা মিনিট সময় নিচ্ছি, যে EB3 করবো মনে আপনি আমার একটু এমপ্লয়ার খুঁজে দেন। আমি বলি যে অ্যাজ এ বিং এ লয়ার আমি যদি আপনার এমপ্লয়ার খুঁজে দেই, আমি যদি একটা পয়সা এমপ্লয়ার, আমার জন্য ইট ইজ ক্রাইম। আমি কোনো এমপ্লয়ার খুঁজে দেওয়ার জন্য অ্যাজ এন অ্যাটর্নি একটা পেনিও নিতে পারবো না। যারা করতেছে না জেনে করতেছে, এগুলো ইটস এগেইনস্ট দ্য ল। অনেক ধন্যবাদ আবারও জনাব মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, যে গ্রিন কার্ড সাথে না থাকলে আইস গ্রেপ্তার করছে কিনা, এবং গ্রিন কার্ডধারীদের বিশেষ সতর্কতা কি হতে পারে, এবং একজন সিটিজেনকে যদি এয়ারপোর্টে ধরে বা ফিরিয়ে দেয় সেক্ষেত্রে আইনগত বা যৌক্তিক কী বিষয়গুলো থাকে সেগুলো আমরা ব্যাখ্যা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে, এবং এর মধ্যে দিয়ে ইমিগ্রেশন সংক্রান্ত আমাদের কমিউনিটির যে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে সেটা অন্তত দূর করতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।